নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 4 নম্বর সেটটি আজকে সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো, একের এক দাগে বলেছে নিত্য পাগল বলতে বোঝানো হচ্ছে, উত্তর হবে মহাদেবকে। পরের প্রশ্ন, তবে এই বস্তুটি পকেটে কেন? যে বস্তুটিকে নির্দেশ করা হয়েছে সেটি হলো গাজার কলিকা। 3 দাগে আছে হরি নকল পুলিশ সেজে দাঁড়িয়েছিল কোথায়? দয়ালবাবুর লিচু বাগানের ভেতর। 4 দাগে দেখো উপমান ও উপমেয়ের অভেদ হয়, দুটি হবে রূপক কর্মধারয় সমাসে। পরের প্রশ্ন, তারা সব জয়ধ্বনিকর রেখাঙ্কিত পদটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এবার চলে যায় 2 দাগে বলেছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-এর 1 দাগে আছে পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? বক্তা বিরাগী সব সুখের মোহ বন্ধন থেকে মুক্ত হওয়াকেই পরম সুখ বলে বুঝিয়েছেন। 2 দাগে আছে বধূরা প্রদীপ তুলে ধর, কবি বধূদের উদ্দেশ্যে কেন এই আহ্বান জানিয়েছেন? বধূরা প্রদীপের আলোয় কাল ভয়ঙ্করী বেশি সুন্দরকে বরণের জন্য প্রদীপ তুলে ধরবে। 3 দাগে দেখো নাদিলা পূর্বরদল এইরূপ আচরণের কারণ কি? মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পাঠ্যাংশ থেকে সংগৃহীত উদ্ধৃতাংশে মেঘনাথকে দেখে উল্লসিত হয়ে মহাগর্ভে সৈন্যদল আওয়াজ করেছিল। 4 দাগে দেখো নিত্য সমাস কাকে বলে, উদাহরণ দাও। যে সমাসের সমসমান পদগুলো নিত্য বা সর্বদাই সমাজবদ্ধ থাকে, কোনো ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য করতে গেলে নতুন কোনো পদের প্রয়োজন হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন কাঁচকলা সমাজবদ্ধ পদটিকে ভাঙা যায় না, কাঁচ আছে কলা হয় না, কারণ কাঁচকলা একটি বিশেষ ধরনের কলা, সুতরাং কাঁচকলা একটি নিত্য সমাসের উদাহরণ। পরের প্রশ্ন দেখো সমাজ কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী? সমাজ শব্দটির ব্যুৎপত্তি হলো সম, আশযুক্ত ও আশ ধাতুর অর্থ হলো বসা, স্থান গ্রহণ করা। এরপরে 3 দাগে চলে যায়। 3-এর 1 দাগে বলেছে নতুন, ওই নতুনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। নতুনের কেতন কি? অংশটির তাৎপর্য লেখো। আলোচ্য উদ্ধৃতির উৎস বিদ্রোহী নজরুলের প্রলয়লাস কবিতাটি। কেতন কথাটির অর্থ নিশানা বা পতাকা। নূতনের কেতন বলতে নূতনের সম্ভাবনাখনিত পতাকা বা আগমন বার্তার নিশানাকে ইঙ্গিত করা হয়েছে। এই পতাকার উত্তোলনে নবযুগের সূচনা ঘটে। সূর্যের প্রখর দাবদাহে প্রকৃতি যখন ঝীয়মান, তখন নবজীবনের আশ্বাস গ্রহণ করে আনে কালবৈশাখী ঝড়। প্রলয়ঙ্করী ঝড়ের দাপটে ভেঙে যায় জীর্ণতা। শীতল বৃষ্টিধারায় পৃথিবীতে নবীন জীবনের স্পন্দন জাগে। তেমনই ভারতের তরুণ বিপ্লবীরা কালবৈশাখীর দুর্বার গতিতে স্বাধীনতার কেতন উড়িয়ে নবযুগের সূচনা করে। 2 দাগে আছে যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার বলতে কি বোঝো? কালচারের কথা ভাবতে বলা হয়েছে কেন? বাঙালি পুলিশ অফিসার নিমাইবাবু রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিককে খুঁজছিলেন। গিরিশ মহাপাত্রর পোশাক পরিচ্ছদ এবং চেহারা ছিল খুবই হাস্যকর। তাকে দেখে মনে হচ্ছিল সংসারে তার মেয়াদ আর বেশি দিন নেই। একজন ডাক্তারি পড়া উচ্চশিক্ষিত রাজবিদ্রোহী কখনো এই রকম ক্ষীণদেহী এবং রোগগ্রস্ত হতে পারেন না। তার পোশাকের মধ্যেও থাকবে রুচির ভাব। এই প্রসঙ্গেই গিরিশ মহাপাত্র ও সব্যসাচী মল্লিকের কালচারের পার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে। দেখে নাও 4 দাগে। 4-এর 1 দাগে আছে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদা কে? গল্পটি কী ছিল আর হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল কেন? বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদাকে গল্পকথক একদিন জগদীর কবর অভিনব কাণ্ডের কথা বলছিলেন।
ধনবান জগদীশবাবুর বাড়িতে হিমালয়ের গুহানিবাসী এক উঁচুদরের সন্ন্যাসী 7 দিনের জন্য অতিথ্য গ্রহণ করেছিলেন। সেই সন্ন্যাসী সারা বছরে শুধু একটি হরতুকি ছাড়া আর কিছু খান না। সন্ন্যাসীর দুর্লভ পদধূলি গ্রহণ করবার জন্য জগদীশবাবু তাকে সোনার বোল দেয়া খড়গ পরানোর সময় কৌশলে তার পদধূলি গ্রহণ করেন এবং বিদায়দানকালে তার ঝোলায় জোর করে একটি 100 টাকার নোট ফেলে দেন। এই গল্প শুনে হরিদাস গম্ভীর হয়ে যান। পরের প্রশ্ন, ঘুচাবো এই অপবাদ বোধির একটু তুলে। এই অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন? সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন? মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গের অন্তর্গত অভিষেক কাব্যাংশে মেঘনাদ নিজেই নিজের আচরণকে ধিক্কার জানিয়েছেন। স্বর্ণলঙ্কার চরম দুর্দিনে প্রমোদ কাননে নিজের বিলাস বর্ষণে মর্ত থাকাকেই মেঘনাদ অপবাদ মনে করেছেন। স্বর্ণলঙ্কার বিপর্যস্ত অবস্থায় নিজের প্রমোদ বিলাসী আচরণে নিজে রুষ্ট হয়েছেন মেঘনাদ। তাই তিনি বিলাসিতা ত্যাগ করেছেন। ফুলের মালা, সোনার বালা, কানের আভরণ ইত্যাদি অলঙ্কার দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ক্ষোভে আত্মগ্লানিতে গভীর কণ্ঠে তিনি আত্মধিক্কার জানিয়েছেন। অপবাদ ঘোচানোর জন্য বীররথী মেঘনাদ বীর আভরণে সেজে ওঠেন। হিমালয় কন্যা উমার পুত্র কার্তিকেয় তারকাসুর বধকালে যেমন বিরচিত আভরণে সজ্জিত হয়েছিলেন, অথবা বৃহন্নলারূপী অর্জুন বিরাট পুত্র সহ গোধন উদ্ধারে যাওয়ার জন্য যেই বীর সাজ গ্রহণ করেছিলেন, বিলাসভুবন পরিত্যাগ করে মেঘনাদও তেমনি বীর বেশে সজ্জিত হন। শীঘ্র যুদ্ধরথ আনার নির্দেশ দেন তিনি। তার মনে সঞ্চারিত হয় তীব্র যুদ্ধ উন্মাদনা। শ্রী প্রমীলার প্রেমবন্ধন উপেক্ষা না করে তাকে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে মেঘনাদ আপন দায়িত্ব পালন করতে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন। মেঘনাদের লঙ্কা যাত্রার বিরচিত ভঙ্গিতে আকাশ বাতাস কম্পিত হয়। লঙ্কায় পৌঁছে শোকাহত পিতাকে যুদ্ধযাত্রা থেকে বিরত করে নিজে রাঘব বধের অনুমতি আদায় করে তিনি মেঘনাদ রাবণ কর্তৃক সেনাপতিদের অভিষিক্ত হন। এবার দেখে নাও 5 দাগে। 5-এর 1 দাগে আছে, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন। ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার উদ্দৃষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো। আলোচ্য উদ্ধৃতির বক্তা হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার মহিষী লুৎফা ওরফে লুৎফা নেশা। তিনি সিরাজের মাসি প্রতিহিংসা পরায়ণ ঘসেটি বেগম সম্পর্কে উক্তিটি করেছেন। সিরাজপত্নী লুৎফার উক্ত মন্তব্য থেকে একদিকে যেমন তার স্বামীর কুশল সম্পর্কে গভীর আশঙ্কা ও উদ্বেগ প্রকাশিত, অন্যদিকে তেমনই মানুষের চরিত্র সম্পর্কে উপলব্ধি করার মতো বিবেচনাবোধের পরিচয় মেলে। ঘসেটি মাতৃসমা হওয়া সত্ত্বেও সিরাজের বিনাশকামী। তার প্রতিটি আচরণে লুৎফা বিষ, আগুন বা ভূমিকম্পের মতোই বিপর্যয় লক্ষণ দেখতে পান। মাতৃসমা নারীর আশীর্বাদ যেমন মানুষের অভিপ্রেত, ঠিক তেমনই তার অভিশাপে অমঙ্গল অনিবার্য। এমন বিশ্বাস থেকেই লুৎফা মন্তব্যটি করেছেন। তিনি সিরাজের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বিগ্ন, অর্থাৎ স্বামীর প্রতি তার আন্তরিক প্রণয় সকলেই অনুভূত হন। পরের প্রশ্ন দেখো, আজ বিচারের দিন নয়, সৌভাগ্য স্থাপনের দিন। কার উক্তি? উক্তিটির বক্তব্য বিষয় পরিস্ফুট করো। নবাব সিরাজদৌল্লা মির্জাফরকে উদ্দেশ্য করে আলোচ্য উক্তিটি করেছেন। আলোচ্য উক্তির কারণ, সিরাজ বুঝেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বহুদূর বিস্তৃত। ইংরেজদের সঙ্গে গোপন ষড়যন্ত্রে যুক্ত হয়েছেন মির্জাফর, রাজবল্লভ সহ তার রাজসভার কিছু কর্মচারী। এই অবস্থায়
বিবেচক নবাব বুঝেছিলেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গেলে হিতে বিপরীতই হবে। তার বদলে মির্জাফরকে বুঝিয়ে ঠিক পথে আনা গেলে বাংলার স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে। তাই মির্জাফর নবাবের উদ্দেশ্যে যখন বলেছেন, নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান, তখন নবাব নিজে সংযত হয়ে বিচারের প্রসঙ্গটিকে দূরে রাখতে চেয়েছেন। তিনি মনে করেছেন, বাংলা যখন বিপন্ন, নবাবের সিংহাসন যখন টলমল করছে, তখন ক্রোধ সংবরণ করাই শ্রেয়। তাই সিরাজ আন্তরিক ভঙ্গিতে নিজের এবং বাংলার দুর্দশার কথা শুনিয়ে মির্জাফরের মনে দেশপ্রেম জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। 6 দাগে আছে যন্ত্রণা আর সময় তো অপোনেন্ট, ও দুটোকে আলাদা করা যায় না। কার প্রতি এই উক্তি? কোনির প্রতি ক্ষিতীশের এই উক্তি? বক্তার এইরূপ মন্তব্যের কারণ কি? উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। কোনির প্রতি ক্ষিতীশের কি কি দায়িত্ব কর্তব্য ছিল এ পর্যন্ত। এখান থেকে তোমাদের একটাই দেখালাম, তোমাদের যখন একটি লিখতে হবে। তাহলে চলো, তোমাদের 4 নম্বর বলে সেটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকে সুস্থ থাকো।